আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ, বলছি। এই যে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, তো সুপ্রিম কোর্টে যাচ্ছে তাদের কিছু বিষয়ে স্পষ্টতা চাই। সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? কারণ আমরা গত হিয়ারিং এ এবং গততে যে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছেন, তো সেই নির্দেশের সময় আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট প্রথমেই শুনানির শুরুতেই বলেছিলেন যে রাজ্য যাতে রাজ্যর কর্মীদের 50% হারে ডিএ দেয়। তখন রাজ্যের আইনজীবী বলেছিল, যদি 50% হারে ডিএ দিয়ে দেওয়া হয় বা মিটিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে রাজ্যের কোমর ভেঙে যাবে। তো এই যে কোমর ভেঙে যাবে, তারপরে 25% হারে ডিএ দেওয়ার জন্য 6 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও যে এরকম পরিস্থিতি, এখন বড় একটা আন্দোলন হবে এরকম আমরা জানতে পারছি সূত্র মারফত। কারণ ডিএর কিন্তু নির্দেশ দেওয়া প্রায় কিন্তু 4 সপ্তাহ পেরিয়ে গেছে। তো কি বলবেন? দেখুন, রাজ্য সরকার তাদের কাছে নির্দিষ্টভাবে রোপারুল 2009-এর ইন্টারপ্রিটেশন আছে এই বিশ্বাস করি। তার কারণ হচ্ছে রাজ্য সরকার ছবার হেরেছে। রোপারুল 2009-এ খুব স্পষ্টভাবে বলা আছে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে, এআইসিপিআই অনুযায়ী। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 1982-কে বেস ইয়ার ধরে দিয়ে ক্যালকুলেট করতে হবে, এবং এটি একটি অত্যন্ত ইজি ক্যালকুলেশন। আমি এর আগেও বহুবার বলেছি। সেই ক্যালকুলেশন করে প্রতিটি কর্মচারীকে তাদের হকের পাওনা সেটা মিটিয়ে দেবেন। রাজ্য সরকার প্রতি বছর জনগণের কাছ থেকে ট্যাক্স নেন, ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের টাকা তারা যথেচ্ছাচার করেন। মেলা, খেলা, রেড রোডে এন্টারটেনমেন্ট পারপাসে সেটি ব্যবহৃত হয়। কর্মচারীদের বেতন হচ্ছে স্থায়ী খরচ। সেই স্থায়ী খরচের হিসেবটি প্রথম করতে হয়, তারপরে অন্যান্য খরচ করতে হয়। আপনার বাড়িতে যদি আপনি যে পরিমাণ আয় করেন, সেই আয়ের থেকে প্রথমে কি ভাবেন? প্রথমে চাল ডাল, যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেগুলোকে আগে কেনাকাটি করেন। তারপরে যদি কোনো উদ্বৃত্ত হয়, তাহলে সেটি আপনি কোনো এন্টারটেনমেন্ট পারপাসে সিনেমা টিকিট কেনা বা রেস্টুরেন্টে যাওয়া, তার জন্য খরচ করেন। কিন্তু প্রথমেই তো আর এটা কেউ কোনোদিন কোনো বাড়ির মানুষজনই করেন না যে প্রথমেই সিনেমা টিকিট কিনে নিলেন, রেস্টুরেন্টে গিয়ে আপনি মাসের প্রথম দিনেই সমস্ত খরচ করে দিলেন, তারপরে আর চাল ডালের কেনার পয়সা নেই। এটা তো আর কখনোই করা হয় না। এই ক্ষেত্রে ডিএ হচ্ছে অনেকটাই নিত্য প্রয়োজনীয় বিষয়। তার কারণ ডিএ হচ্ছে যে প্রতিদিন যে পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটছে, তার সঙ্গে সাযুজ্য রেখে কর্মচারীদের বেতন বৃদ্ধিকেই ডিএ বলা হয়, এই মহার্ঘ ভাতা বলা হয়। ফলে এই যে মহার্ঘ ভাতা, এটি মূলত এই মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে করার জন্যই এটিকে একটি একটি স্যালারির কম্পোনেন্ট, এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে প্রথমে গ্রেন অ্যালায়েন্স অর্থাৎ শস্য ভাতা হিসাবে এটিকে দেওয়া হতো। তার কারণ হচ্ছে যে প্রতিদিন মূল্যবৃদ্ধি ঘটছে, মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে যদি বেতন বৃদ্ধি না ঘটে, তাহলে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে বেতন সমমানের থাকলে অ্যাকচুয়ালি বেতন হ্রাস ঘটে। কারণ মূল্যবৃদ্ধি ঘটছে অথচ আপনি বেতন বৃদ্ধি ঘটাচ্ছেন না, তাহলে তো অ্যাকচুয়ালি বেতন হ্রাস ঘটছে। ফলে এই যে বেতনের ইরোশন আটকাতেই ডিএটিকে দেওয়া হয়, এবং রোপারোল 2009-এ নির্দিষ্টভাবে বলা আছে কিভাবে সেটা ক্যালকুলেশন করতে হবে। ফলে এখান থেকে এর আর নতুন করে ক্লারিফিকেশনের কি প্রয়োজন আছে আমার বোধগম্য নয়। যারা তারা করছেন তারা মূলত বিভিন্ন প্র্যাকটিস করে এটিকে ডেফার করার চেষ্টা করেন। এতে করে লাভ হবে না, এতে বরঞ্চ আরো ক্ষতি হবে। তার কারণ এতে তাদের উপর আরো বেশি দায় চাপবে। যত বেশি দায় চাপবে তত তাদের ক্ষতি হবে। তার কারণ হচ্ছে তত বেশি পরিমাণ টাকা তাদের একসঙ্গে বের করতে হবে। তারা এই টাকা বের করতে অপারগতা, তারা কথা শুনিয়েছেন, কিন্তু সেটা বললে তো আর হয় না। তাহলে অপারগ হলে আপনি রাজ্য সরকারে রয়েছেন কেন? ছেড়ে ছুড়ে চলে যান। যদি আমরা মনে করি যে 2026-এর আগে ওনাকে ছাড়তে দেব না, ওনাকে উনি যে অপকর্ম করেছেন সেই অপকর্মের দায় নিয়ে ওনাকে এই দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিচ্ছু করার নেই, 6 সপ্তাহ হলেই মিটিয়ে দিতে হবে, নাহলে সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে। কিন্তু এখানে বিষয়গুলো কি রয়েছে, যে কোন বিষয়গুলো তুলে ধরবে এখন রাজ্য সরকার? এই বিষয়টা আমি কি একটু করে বলবো? আমি তো রাজ্য সরকারের সাধারণ না, আমি মানুষ হচ্ছে বুঝতে পারছে না। আমি হচ্ছে সরকারি কর্মচারী পক্ষের আইনজীবী। আমি বিগত প্রায় 7-8 বছর ধরে এই মামলাটি করছি।
ফলে এই মামলাটি এই মামলায় যখন আমি যেমন তারা যখন হাইকোর্টে আসেন তখন থেকে শুরু করে হাইকোর্টে জিতেছি 4 বার, স্যাটে জিতেছি 2 বার, টোটাল 6 বার জিতেছি। এই ফলে রাজ্য সরকারি কর্মচারীরা তারা এই এতবার জেতা সত্ত্বেও যদি না দেন, তাহলে আমরা আমাদের জিনিস বুঝে নেব, কিভাবে বুঝে নিতে হয় সে লড়াই দিয়ে একেবারেই রাজ্য সরকারি কর্মচারীদের যেমনভাবে এসএসসির লড়াই দিয়েছে, যেমনভাবে এই ডিএড লড়াই এতদিন দিয়ে এসছি, একইভাবে আগামী দিনেও সেই লড়াই দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের হকের যে পাওনা, সেই পাওনা আদায় করব।